কি রে, কেমন সারপ্রাইজ দিলাম। খুব তো নাক সিটকেছিলি যে আমায় বিয়ে করবি না। এখন এখন কি করবি? বল, বল না। না। নীরা চিৎকার করে ঘুম থেকে উঠে বসল। ঘেমে নে একাকার। কি দেখল এটা? উফ অফ, হারামি মোর্শেদটা স্বপ্নের মধ্যেও পিছু ছাড়ছে না। জোর করে দুদিকে মাথা নাড়ে নীরা। না, কিছুতেই না। কাল কিছুতেই মোর্শেদ নামক বাদরটাকে সে বিয়ে করবে না, কিছুতেই না। কিন্তু কি করব নীরা? বিয়েটা ভাঙার বহু চেষ্টা করেছে নীরা, তবুও কিছুতেই কিছু হয়নি। বাবা মা চাচু চাচি সবাই এক পায়ে খাড়া হয়ে আছে তার আর মোর্শেদের বিয়ে দেওয়ার জন্য। নীরা ছটফট করতে করতে উঠে দাঁড়াল। ঘরের মধ্যে পায়চারি করতে লাগল। কি করবে এখন? ভাবতে ভাবতে মনে হলো এখনই মাথার সব চুল পড়ে গেল। নীরা বারান্দায় এসে দাঁড়াল। কত রাত হয়েছে কে জানে। সন্ধ্যার সময় বিয়ে নিয়ে মায়ের সাথে বচসা করে দরজায় খিল দিয়েছিল। মা আচ্ছা মতো বকছিল তাকে, আর মায়ের বকা শুনে ছোট ভাই রাতুল দাঁত কেলিয়ে হাসছিল দেখে প্রচণ্ড রাগ হয়ে রাতুলকে জোরে সরে একটা চর দিয়ে দৌড়ে এসে রুমের ভেতর পালিয়েছিল। পুরো বাড়িতে লোকজন গিজগিজ করছিল। অবশ্য তাদের বাসায় লোকজনের ভিড় নতুন কিছু নয়। যৌথ পরিবার বলে সবসময়ই লোকজনের কোলাহল লেগেই থাকে তাদের এই আহমেদ ভিলাতে। হঠাৎই মাথায় বুদ্ধি খেলে গেল। নীরা দোতলায় বারান্দা দিয়ে মাথা বের করে ভালোমতো দেখে নিল নিচে। টুলে বসা হাশেম চাচাকে ঝিমাতে দেখা গেল। ইস, কাজটা এখনই করতে হবে। তাড়াতাড়ি রুমে ফেরত এসে নিজের পিঠের ব্যাগটাতে প্রয়োজনীয় জিনিস গুছিয়ে পরনের কাপড় পাল্টে নিয়ে বারান্দায় ফেরত এলো। নতুন শাড়ি দুটো নষ্ট করতে খারাপ লাগছিল নীরার। আজই চাচাইমা এসে দিয়ে গেছিল তাকে। ধুর, কি সব ইমোশন জাগছে। নীরা ভাবনাগুলো পাত্তা দিল না। দ্রুত হাতে শাড়ি দুটো গিট দিয়ে গ্রিলের সাথে বেঁধে বার দুয়েক ভালোমতো পরীক্ষা করে খোলা বারান্দা দিয়ে ঝুলিয়ে দিল। তারপর কাঁধে ব্যাগ ঝুলিয়ে সাবধানে শাড়িতে ঝুলে ঝুলে নিচে নেমে এলো। ভাগ্যিস পুরো বারান্দা গ্রিল দিয়ে ঘেরা নয় আর নীরারা দোতলায় থাকে। তা না হলে হারামি মোর্শেদের হাত থেকে বাঁচা যেত না কিছুতেই। শয়তান, খবিশ কোথাকার, খুব শখ না আমাকে বিয়ে করার? কাল বুঝবি আমি কি জিনিস। হাত ঝাড়তে ঝাড়তে ভিলেন মার্কা হাসি দিল নীরা। ব্যাগ থেকে বড় একটা চাদর বের করে নিজেকে ভালোমতো মুড়ে নিল। পা টিপে টিপে ঝোপের আড়ালে দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ। গেটের সামনে হাশেম চাচা ঠায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ডাক এলো হাশেম চাচার। সেই গেট থেকে সরতেই নীরা টুপ করে বেরিয়ে এলো। নীরা দ্রুত পা চালালো, যেভাবেই হোক তাড়াতাড়ি এলাকার বাইরে যেতে হবে। বাই এনি চান্স কেউ দেখে নিলেই বিপদ। আরে এত দৌড়াচ্ছিস কেন? উস্টা খেয়ে দাঁত ভাঙতে চাস নাকি? পেছনে থেকে ভেসে আসা কণ্ঠস্বর নীরাকে জমিয়ে দিল। ঈশ্বস, এভাবে ধরা খেয়ে গেল নীরা। নিজের উপরই রাগ হল। দাঁতে দাঁত চেপে পেছনে ফিরল নীরা। ট্রেনের টিকিট কেটেছিস নাকি বাসের? ভালোই হলো, আমারও ইচ্ছে ছিল পালিয়ে বিয়ে করার, কিন্তু তোকে বলার সাহস হয়নি। এমনিতেই আমাকে দেখতে পারিস না, তার উপর পালিয়ে বিয়ে? এতটা তো কল্পনা করা উচিত না, কি বলিস? বলে 24 পার্টি ঝকঝকে দাঁত বের করল মোর্শেদ। তুই কি করে টের পেলি? চিবিয়ে চিবিয়ে পাল্টা প্রশ্ন করল নীরা। উফফ নীরু, তুইও না কেমন বোকার মতো প্রশ্ন করিস। সেই ছোটর থেকে চিনি তোকে। তোর মনে কখন কি চলবে সেটা আমার থেকে ভালো কে জানবে? তবে একটা জিনিস খারাপ করেছিস। নতুন শাড়ি দুটো এভাবে নষ্ট করাটা ঠিক হয়নি। মা এত পছন্দ করে শাড়ি দুটো কিনেছিল তোর জন্য।
আবারও সেই চিরচেনা খোঁচা দেয়া হাসি দিল মোর্শেদ। সবচেয়ে ভালো হতো তোকে দড়ি হিসেবে ইউজ করতে পারলে। কি বললি এটা? আমি তো ধন্য হয়ে গেলাম। তুই আমাকে একবার বললেই আমি দাঁড়িয়ে যেতাম। ভাবতেই কেমন থ্রিল লাগছে, তুই আমার গা বেয়ে ঝুলে ঝুলে নামছিস। চুপ কর, যত সব ন্যাস্টি ভাবনা তোর। নীরা চিৎকার করে। মোর্শেদ হাসতে হাসতে বলল, নিজে বললে কিছু না, আমি বললেই দোষ। ন্যাকা। মোর্শেদ আর চোখে নীরাকে দেখে নিয়ে কথা ঘুরায়। শোন, আমি জানতাম বিয়ে না করার জন্য তুই কিছু না কিছু ঘোল অবশ্যই পাকাবি। তাই বেশি কিছু না, শুধু তোর দিকে একটু কড়া নজরদারি করতে হয়েছে। হাশেম চাচাকেও তো আমিই ডাকলাম। আফটারঅল তুই আমার হবু বউ, তোর এতটুকু ইচ্ছে পূরণ করতে না পারলে আমার মান থাকবে বল? তুই আসলেও খবিস একটা। 2 বছর বিদেশে পড়ালেখা করে নিজেকে খুব চালাক ভাবছিস না? আবারও হাঁটতে শুরু করল নীরা। মোর্শেদ কোনো কথা না বলে নীরার পাশাপাশি হাঁটতে শুরু করল। সে আমি আগে থেকেই ছিলাম। তবুও তোর কমপ্লিমেন্ট শুনে গর্ব হচ্ছে। এখন বল, যাচ্ছিস কোথায়? বড় আব্বুকে বলতে হবে তো, না হলে আবার তার প্রেশার বেড়ে যাবে। এমনিতেই তোর টেনশনে তার ঘুম হারাম হয়ে গেছে। ঢাকায় যে কি করেছিস কে জানে? আব্বু জানে? নীরা আবার দাঁড়িয়ে গেল। যেন আকাশ থেকে পড়ল এমনভাবে মোর্শেদের দিকে তাকালো নীরা। হ্যাঁ, জানবে না কেন? আমি বলেছি। দাদিমা যে ঘন্টায় ঘন্টায় তোর খবর জানতে চায়। না বললে তো এতক্ষণে কুরুক্ষেত্র বেঁধে যেত। বাড়ি ভর্তি লোকজনের সামনে দাদিমাকে ছোট হতে হতো না? উহহ। নীরা দুহাতে গলা টিপতে এলো মোর্শেদের। মোর্শেদ ভয় পাওয়ার ভান করে লাফিয়ে দূরে সরে গেল। তুই একটা কুফা আমার জন্য। আমি তোকে বিয়ে করতে চাই না শয়তান। তবুও কেন পিছনে পড়ে আছিস? তোর জন্য ঠিকঠাক মতো পড়াশোনাটা করতে পারছি না। সামনে আমার সেমিস্টার ফাইনাল, আর এই সময় আমার বিয়ে দেওয়ার জন্য বাবা জোর করে ঢাকা থেকে ধরে আনলো আমায়। কি যে বলিস না তুই! সেই ছোটর থেকে তোকে বউ জেনেছি। এজন্য লন্ডনে থাকাকালীন কত সুন্দরী মেয়ের প্রপোজাল ডিনাই করলাম। আর তুই কিনা বলছি সেই কথা? তুই আমায় চ্যালেঞ্জ করেছিলি যে আমায় বিয়ে করবি না জীবনেও। আমি কি করে তোর এই ইচ্ছা পূরণ হতে দেই বল? মোর্শেদের জবাব নীরার রাগকে বাড়িয়ে দিল শতগুণ। সে রাগে গড়গড় করতে করতে আবারও হাঁটতে শুরু করল। আরে আরে, যাচ্ছিস কোথায় তা তো বলবি? জাহান্নামে যাবি? তুই যেতে বললে যাব। সাথে তুই থাকলে জাহান্নামও স্বর্গ আমার কাছে। তবে মানে বলছিলাম কি, সকালে আবার বিয়ের তোড়জোড় শুরু হবে। রাতে ঘুম না হলে তো তোকে আবার পেতনিদের সর্দারনি লাগবে কাল বউ সাজে। তাই বলছিলাম কি, চল বাসায় ফিরে যাই। তুই যা, আমি ঢাকায় যাব। নীরু, তুই আসলেই একটা বোকা। তোর কি মনে হয় বড় আব্বু সব জেনে শুনে তোকে আমার সাথে এমনি এমনি ছাড়ল? এখন বাজে 12:37। আমি যদি তোকে নিয়ে একটার ভেতর বাসায় না ফিরি তবে বড় আব্বু নিজে এসে তোকে ঘাড় ধরে বাসায় নিয়ে যাবে। আর বড় আব্বুর রাগ তো তুই জানিসই। নীরা হাঁটা থামিয়ে লাল চোখে একবার মোর্শেদের আপাদমস্তক দেখল। মনে হচ্ছে মোর্শেদকে ঠাটিয়ে একটা চর দিতে। নিজেকে সামলে নিল বাপের কথা মনে করে। ওর পালানোর প্ল্যান বাবা আগেই বুঝতে পেরেছিল, এই জন্যই বুঝি এত শান্ত হয়ে বসে আছে। নীরা দীর্ঘ শ্বাস ফেলে বাড়ির দিকে হাঁটা ধরল। এই মোর্শেদের হাত থেকে ওর নিস্তার নেই কোনোভাবেই। এই তো গুড গার্ল। তুই সবকিছু সহজে বুঝে যাস বলেই তোকে এত ভালো লাগে।
যাই বলিস, তোর আমার কেমিস্ট্রি জমবে ভালো। কি বলিস? হ্যাঁ, খুব ভালো জমবে। বিয়েটা আগে হতে দে, তারপরে বুঝতে পারবি নিজেই। নীরা বাঘের মতো হিসহিসিয়ে কথাগুলো বলল। ওকে দেখা মাত্রই হাশেম চাচা মুচকি হেসে গেট খুলে দিল। নিচতলার বড় হলরুম পেরিয়ে দোতলার সিঁড়ি। নীরা ঘরে ঢুকেই দেখল বাবা আর 3 চাচা বসে আছে। নীরার বাবা হাসনাত নীরাকে দেখে কিছু বললেন না, বরং পেছনে থাকা মোর্শেদকে দেখে বললেন, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে। নীরা দুপদা পাওয়াজে দোতলায় এলো। তার ভীষণ রাগ হচ্ছে বাবার উপর। কেন 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 বাবা এরকম জোর করছে তাকে? মোর্শেদের সাথেই কেন বিয়েটা দিতে হবে তার? যজ্ঞ ছেলে কি আর একটা নেই এ তল্লাটে? কত শখ ছিল প্রেম করে বিয়ে করবে, পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াবে। সব স্বপ্ন ভেস্তে যাবে এই উজবুকের জন্য। এই যুগে এসে এমনটা করে কেউ? এখনো সেই আদিম যুগের মতো নিয়ম চলছে তাদের বাড়িতে। তাদের পরিবারে অন্তত একটা বিয়ে নাকি হতে হবে নিজেদের ভেতর। এটাই বলে এ বাড়ির নিয়ম। বংশ আর ঐতিহ্য ধরে রাখার জন্য নাকি এটাই করতে হবে। দাদারও বিয়ে করতে হয়েছিল চাচাতো বোনকে, যাকে তারা দাদি বলে। সেই নিয়মে সেজ চাচার বিয়ে হয়েছে তার চাচাতো বোনের সাথে। এখন নীরার বিয়ে তার চাচাতো ভাই মোর্শেদের সাথে। নীরার খুব অসহ্য লেগেছে এই নিয়ম। কেন এমন নিয়ম মানতে হবে? ভাই বোনের মতো বড় হয়ে এখন স্বামী স্ত্রীর মতো জীবন কাটাতে হবে, এটা নীরা কিছুতেই মানতে পারে না। তার চেয়েও বড় কথা, মোর্শেদটাকে ছোটর থেকেই নীরার সহ্য হয় না। কোনো ব্যাপারেই মোর্শেদের সাথে তার মিল হয় না। নীরা ডান বললে মোর্শেদ বলে বাম। এরকম একজনের সাথে সারা জীবন কিভাবে কাটবে তার? নীরা প্রচণ্ড মন খারাপ করে বারান্দায় বসে আকাশের মেঘে ঢাকা চাঁদটাকে দেখে। ঠান্ডা বাতাস ছুঁয়ে দিল নীরাকে। তবুও তার গরম লাগছে ভীষণ। বৃষ্টি হবে নাকি? নীরা অধীর আগ্রহে বৃষ্টির জন্য অপেক্ষা করে। তোমাদের দাদাজান বংশে একজনই ছেলে ছিল। তার বাবারা 4 ভাই ছিলেন। কারোরই ছেলে ছিল না। মেয়ে ছিলাম আমরা মেলাজন। সহায় সম্পত্তি কম ছিল না। মেয়ে বেশি হওয়ার কারণে তোমাদের পরদাদা ভীত ছিলেন সম্পত্তি কম হওয়ার। কারণ জামাইরা সবাই পরের ছেলে, কেউ ভালো কেউ মন্দ। যদিও দেখে শুনে ভালো ঘর বর খুঁজলেও জানোই তো হাতের 5 আঙ্গুল কখনো সমান হয় না। কেউ কেউ যথেষ্ট অবস্থাপন্ন হওয়ার পরেও আমাদের পারিবারিক সম্পদের লোভ ছিল তাদের। পরদাদা কি চিন্তা করেছিলেন জানি না। বংশ রক্ষা নিয়ে তার নানা রকম অদ্ভুত ভাবনা ছিল। তিনি চেয়েছিলেন বংশে অন্তত 2-1 জন থাকুক যারা একেবারেই আপন রক্ত। তাই অনেক ভেবেই বোধহয় তিনি বংশ ও সম্পদ রক্ষার জন্য তোমার দাদাজানের সাথে আমার বিয়ে দিলেন। তোমার দাদাজান আর আমি দুজনাই যথাক্রমে তার বড় ও মেঝো ছেলের পুত্র কন্যা ছিলাম। আমাদের বাকি বোনদের পারিবারিক সম্পদ থেকে খুব সামান্য অংশ করে বুঝিয়ে দেওয়া হয় আর কড়াকড়ি আইন করে দেন যেন কেউ এই সম্পদ নিয়ে কোনো টানাহেচড়া না করে। তবে হ্যাঁ, মেয়েরা আজীবন তাদের ইচ্ছামতো যতদিন খুশি বাবার বাড়িতে থাকতে খেতে পারবে। এতে কোনো বাধা নেই। আমাদের কোনো বোন দুলাভাই এই আইনে রুষ্ট হলেও দাদার উপর দিয়ে কথা বলার সাহস কারোরই ছিল না। মৃত্যুর আগে দাদাজান তোমার দাদাজানকে আর আমাকে ডেকে বিশেষভাবে বলে গেছেন, আমরা যেন তার এই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করি এবং মেয়েদের দায়িত্ব পালনে তোমার দাদাজান যেন কখনো অবহেলা না করেন সে বিষয়ে তার কাছ থেকে কথা আদায় করে নেন। এরপর তোমার দাদাজান এই পারিবারিক সম্পদ বাড়িয়েছেন বহুগুণ। কোনো কারণে তোমার বাবার বিয়েটা আত্মীয়ের মধ্যে দিতে পারেননি, তবে তার সে সাধ মোর্শেদের বাবাকে দিয়ে পূরণ করিয়েছিলেন।
তোমার আর মোর্শেদের বিয়ের সিদ্ধান্ত তোমার বাবা বা চাচা কারোরই নয়। সেটা সম্পূর্ণ তোমাদের দাদাজানের সিদ্ধান্ত। পরবর্তী বংশগতি ঠিক থাকবে কিনা সেসব নিয়ে তিনি খুব ভীত ছিলেন, তাই হয়তো তোমাদের দাদাজান এই সিদ্ধান্ত নেয়। এটা তার শেষ আদেশ ছিল আমার প্রতি। আমি কেবল তার ইচ্ছা পূরণ করেছি। তোমরা এ যুগের ছেলে মেয়ে, এসব নিয়মকানুন হয়তো তোমাদের কাছে কিছু মনে হবে না, কিন্তু তবুও আমি নিরুপায় বুবু, তুমি আমার উপর রাগ কইরো না। এই বুড়ি মানুষটা শেষ বয়সে এসে তোমাদের উপর নিজের ইচ্ছা অনিচ্ছা চাপায় দিচ্ছে বলে রাগ হইও না গো বুবু। নীরা দাদির কোলে শুয়ে আছে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল দুফোঁটা। আদৌ দাদির কথাগুলো তার কানে গেছে কিনা বোঝা গেল না। নীরা আলগোছে জল মুছে নিল। জুম্মার নামাজের পর একেবারে অনাড়ম্বর আয়োজনে বিয়ে হল নীরা আর মোর্শেদের। তারপর থেকে নীরা নিজের ঘরের দরজা বন্ধ করে কেঁদেই যাচ্ছে। সারাদিন না খেয়েই আছে নীরা। বিকেলে না পারতে ফুলবানু নাতি নাতনি দুজনকেই নিজের কাছে ডেকে পাঠিয়েছেন। নীরার নীরবতায় ফুলবানু নীরার থুতনিতে হাত দিয়ে মুখটা তুলল। কেঁদে কেটে নীরার চোখ লাল, ফুলে তসতসে হয়ে আছে। নীরা দাদিজানের দিকে তাকিয়ে বলল, রাগ করি নাই দাদিজান, মাথা ব্যথা করছে খুব। ফুলবানু হাসলেন একটুখানি। নাতনির চেহারা দেখে মনে মনে দুঃখ পেলেও তা বুঝতে দিল না। উল্টো মোর্শেদকে হাসতে দেখে ধমক দিল। এই হতচ্ছাড়া, তুই এত হাসছিস কেন রে? বউয়ের কান্না দেখে মনে হয় তোর খুশি লাগতেছে? মোর্শেদ ফুলবানুর কথায় একটুও বিরক্ত না হয়ে দাদির গালে চট করে একটা চুমু দিল। আমি ওকে বিয়ে করতে পারছি এই খুশিতে হাসতেছি, আর ওর আমাকে বিয়ে করা লাগছে এই দুঃখে কাঁদতেছে। তুমি কি কিছুই বোঝো না ফুলবানু? এই বান্দরনি ঢাকায় পড়ালেখা করে। কত সুন্দর পোলাপান দেখে, তার কি আর আমাকে পছন্দ হয়? আমি না হয় ভালো মানুষ, তোমার নাতনি ছাড়া কিছু বুঝি না। সে কি এত ভালো? নীরা অগ্নিদৃষ্টিতে মোর্শেদকে দেখল। মনে মনে দু চারটা গালি দিল। নেহাত দাদি আছে বলে বেঁচে গেল মোর্শেদ। সেটা বুঝেই যেন নীরাকে চোখ মারল। ধুর ছেঁড়া, বাজে কথা বলিস না। আমার নীরার মতো আর কেউ না। পরিবারের সবার জন্য তার কত মায়া ভালোবাসা সেইটা সবাই জানে। হ্যাঁ, খালি আমার জন্যই কোনো ভালোবাসা নাই? মোর্শেদের কণ্ঠে হতাশা। বুবু, যা করছি তাতে এখন আমার উপর তোমার রাগ হইতে পারে, কিন্তু দেখো একদিন আমার জন্য তুমি হাত তুলে দোয়া করবা। বলবা, বুড়ি সারা জীবনে একটা উচিত কাজ করছে। আর সত্যি কথা বললে বলতে হয়, তোমাদের দুইজনকেই আমার যোগ্য মানুষ মনে হয়। তোমাদের বাপ চাচাদের পর এই এত বড় সংসার আর সম্পদ সামলানো সবার দ্বারা সম্ভব হবে না। কেউ কেউ বিরোধিতা করে সম্পদ বিনষ্ট করার চেষ্টা করতে পারে। তিন পুরুষের ঐতিহ্য রক্ষা করার জন্য তাই আমি একটু স্বার্থপর হইলাম। বেশি কষ্ট পাইলে এই বুড়িটাকে মাফ দিও বুবু। নীরা উঠে বসে ফুলবানুর হাত চেপে ধরল। ছি ছি দাদিজান, কি করো এইসব? মাফ চাই, আমাকে অপরাধী বানাও না। তুমি দোয়া কইরো আমার জন্য। এই ছেঁড়া, এইদিকে আয়। ফুলবানু নীরার হাত ধরে রেখেই মোর্শেদকে ডাকে। তার হাতে নীরার হাত দিয়ে বলে, আজ থেকে তোরা দুইজন এক মানুষ। সবসময় একজন আরেকজনকে দেখে রাখবি। একজন আরেকজনকে বোঝার চেষ্টা করবি। জীবনের সফর অনেক লম্বা, যত ঝড়ঝাপটা আসুক না কেন কেউ কোনো দিন একজন আরেকজনকে ছেড়ে যাওয়ার কথা ভাববি না। আর আমার বুবুরে কোনো দিন কষ্ট দিবি না, বুঝলি? সে না চাইতেও আমার কথার মান রেখে তোকে বিয়ে করছে। আমার মান রক্ষার দায়িত্ব তাই তোর। বুবুর ভালো মন্দ সব তোর দায়িত্বে দিলাম।
মোর্শেদ এই প্রথমবারের মতো নীরার হাত ধরার সুযোগ পেয়ে যেন লুফে নিল। নীরার হাতটি আঁকড়ে ধরে আলতো করে চুমু দিল দাদির চোখের আড়ালে। নীরা ঝট করে হাত সরিয়ে নিল। অসভ্য একটা, সুযোগ পেয়েই সদ্ব্যবহার করে নিল। নীরার রাগ দেখে মোর্শেদ তার স্বভাবমতো বিটকেল হাসি দিল। বুবু, এইবার যাও, তৈয়ার হও শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। শ্বশুরবাড়ি আবার কোথায় পেলে গো ফুলবানু? রানী সাহেবা কষ্ট করে দোতলা থেকে চারতলায় যাবেন। দূরে বিয়ে হলে বুঝতো মজা, কাছে কাছে তাই কিছু টের পায় না তোমার আদুরি, বুঝলে বুড়ি? ওর টের না পাওয়ার জন্যই তোর সাথে বিয়া দিছি, বুঝছস? ওরে যদি বেশি জ্বালাস না, তবে তোর কান ঠিক এইভাবে টেনে ছিঁড়ে নেব। মনে রাখিস। ফুলবানু মোর্শেদের কান টেনে ধরল। উফ অফ, বুড়ি ছাড়ো বলছি, খুব ব্যথা পাচ্ছি। ফুলবানু কান ছাড়তেই মোর্শেদ দুহাত দূরে গিয়ে দাঁড়াল। যেমন দাদি তেমনি তার নাতনি, একেবারে ডাকুরানি। নীরার একটু মজা লাগল না এসব দেখে। ওর বরং চিন্তা হচ্ছে আজ রাতে মোর্শেদ কি করবে। এই ছেলেকে একটুও বিশ্বাস করা যায় না। তবে উল্টো পাল্টা কিছু করলে নীরা নিজেকে শেষ করে দেবে, ঠিক করেছে। চারতলায় আসার সময় নীরা মুখ কাট করে রাখল। না একটু হাসল না কাঁদল। বিরস মুখে বাবা মা চাচা চাচিদের সালাম করল। চাচাতো ফুফাতো ভাই বোনগুলো দুষ্টমির মেজাজে থাকলেও নীরার মুখের ভাব দেখে কেউ আর কিছু বলার সাহস পেল না। মজা করতে না পেরে ওরা মনে মনে গালি দিয়ে নীরাকে শাপাশাপান্ত করলেও মুখে কিছু বলতে পারল না। পারিবারিক রীতিনীতি শেষ হতেই মোর্শেদকে ভাইবোনেরা ঘিরে ধরল। ভাইয়া, এ কেমন বিয়ে হলো তোমাদের, কোনো মজা নাই? সেজো চাচার ছেলে আয়াজ বলে। ছোট চাচার দুই যমজ মৌমি আর সৌমি তাল মেলাল। হ্যাঁ ভাইয়া, নীরা আপুর বিয়েতে কত মজা করব ভেবেছিলাম, অথচ কিছুই হল না। বাকি সবাই হৈ হৈ করে উঠল। তারা পার্টি চায় আলাদাভাবে, কোনো চাইনি যে। মোর্শেদ হাত দেখায়। ঠিক আছে, ঢাকায় যাওয়ার আগে তোদের সবাইকে চাইনিজে খাওয়াবো, চলবে? আর তাছাড়া বিয়ের একটা অনুষ্ঠান তো হবেই পড়ে। এত অস্থির হচ্ছিস কেন তোরা? সে কবে হবে তার ঠিক আছে কোনো? আপুর যা মেজাজ, দেখে গেল কোনো অনুষ্ঠান করতে দেবে না বড় আব্বুকে। মোর্শেদের ছোট বোন মিতুল বলল। আচ্ছা ঠিক আছে, চাইনিজ খাওয়াবো বললাম তো। ভাইয়া, নীরা আপুকে এসব ব্যাপারে কিছু জানাবে না কিন্তু। আপুর কোনো ঠিক নেই, শেষমেশ দেখা যাবে আমাদের খাওয়াই বাতিল। রাতুল ভয়ে ভয়ে বলল। কাল রাতে বোনের হাতের মারটা বেশ জোরেই পড়েছিল। মনে পড়তে গালে হাত ঘষল রাতুল। আচ্ছা, যা বলবো না। এখন তোরা শুতে যা তো, অনেক রাত হয়েছে। ভাইবোনদের বিদায় দিয়ে মোর্শেদ নিজের রুমে এলো। এই প্রথম একটু বুক কাঁপছে তার। এই রুমে কেবল নীরা আর সে থাকবে। না থাকবে কোনো আড়াল না লুকোনোর জায়গা। মেয়ের যা মেজাজ। এতক্ষণ সবাই ছিল তাই সামলে নেওয়া গেছে, এখন ওকে দেখে কি বলবে কে জানে। দুরু দুরু বুকে ঘরে ঢুকে সাবধানে দরজা লক করে মোর্শেদ। রুমে নীরা নেই। মোর্শেদ বারান্দা দেখে এলো, সেখানেও নেই। দাঁড়িয়ে ভাবছিল কোথায় গেল, তখনই নীরা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। নীরাকে দেখে পাক্কা 2 মিনিট থম ধরে থাকল মোর্শেদ। হালকা গোলাপি রঙের শাড়িতে সদ্য গোসল সেরে আসা নীরা যেন স্নিগ্ধ নদী। চুলগুলো তোয়ালে পেঁচানো তখনও। মুখটা মলিন হলেও ভেজা ভেজা চোখ দুটো মায়ার সাগর। ফর্সা গাল দুটো লাল হয়ে আছে। পাতলা ঠোঁট জোড়া শীতে কাঁপছে মৃদু। মোর্শেদ আলমিরা থেকে শাল বের করে নীরার গায়ে জড়িয়ে দিল।
সবার রাগ নিজের উপর দেখানোর কি দরকার নীরা? এই শীতের রাতে কেউ গোসল করে? নীরা কোনো জবাব দিল না। আয়নার সামনে বসে তোয়ালে খুলে মাথা মুছতে লাগল। মোর্শেদের খুব ইচ্ছে করছে নিজ হাতে নীরা চুলগুলো মুছে দিতে। যদি নীরার ভেজা চুল দেখে তার শীত লাগছে কিছুটা। মোর্শেদ বিছানায় আধশোয়া হয়ে নীরাকে দেখতে লাগল। হঠাৎ আয়নায় চোখ পড়তেই নীরা ভ্রু কুঁচকে মোর্শেদের দিকে তাকাল। কি দেখছিস? তোকে। কেন? আগে দেখিসনি? সে তো ন্যান্টো কাল থেকে দেখছি। ফিক করে হেসে দিল মোর্শেদ। নীরার মেজাজে যেন ঘি পড়ল। তোয়ালে হাতে নিয়ে দাঁড়িয়ে গেল। সবসময় এত বাজে কথা বলিস কেন? আমার চেয়ে মোটে 6 মাসের বড় তুই। কোত্থেকে আমায় ন্যান্টোকালে দেখলি তুই? 6 মাসের বড় তবে তো দেখেইছি। কচু দেখেছিস? তুই জানিস সে মেয়ে যে মেয়েরা ছেলেদের চেয়ে মানসিকভাবে 2 থেকে 3 বছরের বড় হয়? ওহহ, তাই নাকি? তাহলে তো তুই সবকিছু আমার চাইতে বেশি জানিস। তবে বল আজ তুই আমায় সালাম করলি না কেন? মানে, তোকে কেন সালাম করব? নীরা বিরক্তিকর কণ্ঠে বলল। করবি না কেন? তুই জানিস না বাসর রাতে স্বামীকে সালাম করতে হয়? এহহ, শখ কত! আমার বয়ই গেছে তোকে সালাম করতে। বয়ই তো গেছে। আমি তোর স্বামী, তোর গুরুজন, সালাম তো তোকে করতেই হবে। নে এবার সালাম কর। মোর্শেদ উঠে এসে নীরার সামনে দাঁড়াল। পারব না। তোকে স্বামী বলে মানলে তো? বলেই নীরা পা বাড়াল বারান্দার উদ্দেশ্যে। হাতের তোয়ালেটা মেলে দেবে ভাবল। কিন্তু তার আগেই মাথা ঘুরে গেল মনে হল। ভয় পেয়ে চোখ বন্ধ করল নীরা। কোমরে শক্ত হাতের বন্ধন আর পেটের কাছে অন্য আরেকটা শরীরের অস্তিত্ব টের পেয়ে চোখ খুলল নীরা। দেখল মোর্শেদ তাকে দুহাতের বেষ্টনীতে জড়িয়ে ধরে আছে। গভীর চোখে একনজরে তাকে দেখছে। নীরার প্রচণ্ড রাগ হল, সেই সাথে মনে পড়ে গেল দাদির রুমে মোর্শেদের কাণ্ড। এবার রাগের চাইতে অস্বস্তি আর ভয় ঘিরে ধরল নীরাকে। মোর্শেদ এখন কি করবে? নীরা কম্পিত কণ্ঠে বলল। কি করছিস? ছাড়, ছাড় আমাকে। কেন ছাড়ব? তুই আমাকে বর না মানলেও আমি তো তোকে বউ হিসেবে মানি। তুই তো মানসিকভাবে আমার চাইতে বড়। তাহলে বল তো আজকের রাতে স্বামী স্ত্রী কি করে? মোর্শেদের কণ্ঠে মাদকতা যেন নেশা করেছে এমন। নীরাকে আরেকটু কাছে টেনে এক হাতে ওর ঠোঁটে আঙুল ছুঁয়ে দিল। নীরা ভয় নাকি আবেগে কেঁপে উঠল বোঝা গেল না। সে তার মুখটা যতদূর সম্ভব দূরে রেখে দুহাতে মোর্শেদকে পেছনে ঠেলার চেষ্টা করল। দেখ, মোর্শেদ ভালো হবে না বলে দিলাম। ছেড়ে দে নইলে কিন্তু। কি করবি? নীরার মুখের কথা কেড়ে নেয় মোর্শেদ। বড় আব্বুকে বলবি? নাকি দাদিকে? ফিসফিস করল মোর্শেদ সাথে মুখের বাঁকা হাসি। ওর মুখ নীরার মুখের একদম কাছে। নীরার মুখে ওর শ্বাস পড়ছে। কি হতে যাচ্ছে বুঝেই নীরা অসহায় বোধ করে। ব্যর্থতার গ্লানিতে চোখ দুটো জলে ভরে ওঠে। জল গড়িয়ে পড়ার আগেই মোর্শেদ আচমকা ওকে ছেড়ে দিল। কি ভেবেছিস? জোর করে তোর সাথে করব? কোনো দিনও না। এই মোর্শেদ এখনো এতটা লোফার হয়ে যায়নি। চাইলে অনেক মেয়েকে বেডে নিতে পারতাম, আর তুই তো আমার বিয়ে করা বউ। তোর সাথে সেদিনই কিছু হবে যেদিন তুই চাইবি। বুঝলি? কথাগুলো বলেই ঘর থেকে বেরিয়ে গেল মোর্শেদ। বড্ড অপমানিত লাগছে। নীরা ছোটর থেকেই তাকে চেনে, তবুও ওকে চিনল না, বিশ্বাস করল না। ওকে নিয়ে নীরার চোখে ভয়। নিজেকে কেমন হীন মনে হয় মোর্শেদের।
ছাদে এসে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকলো অনেকটা সময়, তাতে যদি মনটা শান্ত হয়। আর এদিকে মোর্শেদ বেরিয়ে যাওয়া মাত্রই নীরা কান্নায় ভেঙে পড়ল। এই প্রথম তার নিজেকে কেবলই একটা মেয়ে মনে হলো, মানুষ না। তোর এক্সাম কবে থেকে শুরু হবে? নীরা দোতলায় এসেছিল নিজের কিছু প্রয়োজনীয় বই খাতা গুছিয়ে নিতে। পেছনে থেকে বাবার গলা শুনে থমকে গেল। রাগে ক্ষোভে বাবা মায়ের সাথে কথা বলে না নীরা। তবুও বাবার কথায় একটু অবাক হল। পরীক্ষা আছে জেনেও জোর ধরে নিয়ে আসা বাবা যখন নিজেই পরীক্ষার কথা জিজ্ঞেস করে তখন অবাক হতে হয় বইকি। জেনে কি করবে? আগামীকাল ঢাকা যাচ্ছি আমরা। তোমরা তৈরি থেকো। সকাল 10টা নাগাদ রওনা দেব। আমরা মানে? বোকার মতো প্রশ্ন করো কেন? আমরা বলতে আমি তোমার মা, তোমার চাচিমা আর মোর্শেদ। বিয়ে হয়ে গেছে তোমার, এখন কি তোমায় একা ছাড়ব? তোমাদের সংসার গুছিয়ে দিয়ে আমরা ফিরে আসব। হাসনাত সাহেব একনাগারে কথাগুলো বলে চলে গেলেন। বাবা সরতেই মাকে দাঁড়িয়ে থাকতে দেখল নীরা। মায়ের মুখ হাসি হাসি। তুই খুশি হয়েছিস নীরা? বাবা কিন্তু এতটা খারাপ নয় যতটা তুই ভাবছিলি। তোর পড়ালেখা নিয়ে তার যথেষ্ট চিন্তা আছে। এত গরু মেরে জুতা দান করা হলো মা। তোমাদের ইচ্ছে মতো সব করতে হচ্ছে। আমি তো একটা পাপেট, যেভাবে নাচাচ্ছ সেভাবে নাচছি। নীরা, যত যাই করি তুই কখনো খুশি হোস না। দয়া করে চাচি মার সাথে কখনো এভাবে কথা বলো না। তাহলে আমাদের যতটুকু সম্মান আছে সেটুকুও থাকবে না। একজন তো আমাদের কথা ভাবেনি, তুমি অন্তত ভেবো। আর না পারলে আমাদের বলো, গলায় ফাঁস নেব না হয় দুজন। বাবা মা হয়েছি, তোমাদেরকে তো মরতে বলতে পারি না। নীরার মা চোখ মুছতে মুছতে চলে গেল। নীরা বোকার মতো দরজা ধরে দাঁড়িয়ে রইল। সব কথা কেন যে এক জায়গায় এসে আটকে কেন বুঝতে পারে না নীরা। কষ্টগুলো সব নতুন করে ডানা মেলল যেন। সংসার এমন একটা জায়গা যেখানে একজনের কর্মের ফল আরেকজনকে ভোগ করতে হয়। চারতলায় এসে দেখে এলাহি কাণ্ড। চাচিমা হুলুস্থুল রান্না বান্না করছে। নীরাকে দেখে হৈ হৈ করে উঠল। এই নীরা, দেখতো আর কি রান্না করা যায়। শুকনো কিছু বল যা অনেকদিন ভালো থাকবে। ডাইনিং টেবিলে তখন কয়েক পদের খাবারের বাটি সাজানো। পোয়া পিঠে, হাতে বানানো বিস্কুট, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, কুড়মুড়ে মিষ্টি নারকেল, 2-3 পদের মাংস। এত কিছু কেন চাচি? এত কে খাবে? এত কোথায় দেখলি? তবুও তো ভাবি মানা করল। আমি তো আরো অনেক কিছু করতে চাইছিলাম। এগুলো সব মোর্শেদের পছন্দের জিনিস। তুই তো মিষ্টি পছন্দ করিস না, ঝাল কিছু করব তোর জন্য। আর কষ্ট করো না চাচিমা। তুমি তো জানোই আমি অত খেতে পছন্দ করি না। এখন থেকে কিন্তু নিয়ম মেনে খাওয়া দাওয়া করবি। কেমন শুকিয়ে গেছিস দেখেছিস? আর তুই না খেলে তো আমার ছেলেটাও খাবে না। এবার কষ্ট করে একটু রান্নাটা শিখে ফেলিস। মোর্শেদের আবার বাইরের খাবার সহ্য হয় না। এত ভেবো না চাচিমা, ইউটিউব আছে না? ইউটিউব দেখে রান্না করে খাওয়াবো তোমার ছেলেকে। আচ্ছা শোন, মোর্শেদের কাপড়গুলো একটু দেখে নিস তো। সব ইস্ত্রি করা আছে কিনা? আগামী পরশু ওর জয়নিং। ঢাকায় যে সময় পাওয়া যাবে না, তাই এখনই সব গুছিয়ে নে। কিসের জয়নিং? চাকরি পেয়েছে নাকি? কৌতূহলী হল নীরা। হ্যাঁ, তোকে বলেনি? মনে হয় সারপ্রাইজ দিতে চেয়েছে। যাক বাবা, আমি তাহলে আর কিছু না বলি। ওই জানাবে তোকে। তুই একটু দেখে নিস সোনা ওর কাপড় চোপড়। ছেলেটা বড্ড অগোছালো। ঠিক আছে, আমি দেখছি।
আরও কিছু বলতে যেয়েও নিজেকে সামলে নিল নীরা। মোর্শেদের চাকরি হয়েছে ঢাকায়, অথচ ওকে কিছু বলেনি। না বলুক, আমার কি? নিজেকে সান্ত্বনা দিল নীরা। বলতে এলেও শুনবে না আর। এত আগ্রহ নেই। যেখানে খুশি চাকরি করুক মোর্শেদ, তাতে নীরার কি যায় আসে। খুব ভাব হয়েছে শয়তানটার। সবাই যাক আগে, তারপর তোকে বোঝাবো। নীরা মনে মনে ফন্দি আটে মোর্শেদকে শায়েস্তা করার। যদিও সেদিনের পর থেকে মোর্শেদ সবার সামনে স্বাভাবিক থাকলেও ঘরের ভেতর ওর সাথে কথা বলে না তেমন একটা। নীরাও ওকে ঘাটায় না। এমনিতে মোর্শেদের গায়ে পড়া স্বভাব ভালো লাগে না, কিন্তু তবুও চাকরির কথাটা জেনে মনটা কেমন খচখচ করছে। এত বড় খবর ওকে কেন দিল না মোর্শেদ? ভাবি, ফ্ল্যাটটা ভারী সুন্দর, কি বলো? চাচির উচ্ছ্বাসে ভরা কণ্ঠ শোনা যাচ্ছে। তা আর বলতে, চারপাশটা খোলামেলাও আছে। ঢাকার অন্যান্য জায়গার মতো গুমোট না। বারান্দাগুলো দেখো বেশ বড়। হ্যাঁ ভাবি, ভালোই হলো, আমরাও মাঝে মাঝে এসে থাকতে পারব। সেজন্যই তো এত বড় ফ্ল্যাট নেওয়া। মোর্শেদের বুদ্ধিতেই তো কেনা হলো। অবশ্য ও না বললে তোমার ভাই কি রাজি হতো জীবনে? তা যা বলেছ ভাবি। যেভাবেই কেনা হোক, বেশ একটা কাজের কাজ হয়েছে, কি বলো? ছেলে মেয়েগুলো প্রায়ই ঢাকায় আসার বায়না করে। এখন নীরা আর মোর্শেদ থাকবে, কেউ আসতে চাইলে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। ঠিকই বলেছ। ওরা দুজনেই বুঝদার আছে, ছোট ভাইবোনদের ঠিকই সামলে নিতে পারব। হ্যাঁ ভাবি। নীরা আড়ালে দাঁড়িয়ে মা আর চাচিমার কথা শুনছিল। হঠাৎ মোর্শেদের ডাকে চমকে উঠল। কি রে, আড়ালে দাঁড়িয়ে কি শুনছিস? তুই তো দেখি বিরাট কুটনি। আজে বাজে বকবি না একদম। নীরা আঙুল উঁচিয়ে শাসায়। মোর্শেদ নীরার সে আঙুল নিজের আঙুলের সাথে পেঁচিয়ে নিল। বকলে কি করবি? মোর্শেদ, ভালো হবে না বলে দিলাম। মোর্শেদ, ভালো হবে না বলে দিলাম। তুই এই হুমকি দেওয়া ছাড়া আর পারিসটা কি? মোর্শেদ ভ্যাঙ্গাল নীরাকে। যাই হোক, তোর সাথে এত খাজুরে আলাপ করার শখ নেই আমার। চল, বড় আব্বু ডেকেছে দুজনকে। নীরা আর কথা না বাড়িয়ে মোর্শেদ পিছু পিছু হাঁটা দিল। বসো তোমরা। কাল ব্যস্ত থাকবো আর পরশু ভোরে উঠেই চলে যাব, তাই ভাবলাম আজই কথাগুলো বলে নেই। জি বড় আব্বু, বলুন। ঢাকায় তো অনেক আগেই ফ্ল্যাট কিনতে পারতাম, কিন্তু কিনিনি। তোমাদের ছোট চাচা আবেদ অনেক আগে থেকে ঢাকায় এসে থাকতে চাইছিল। মাকে তো জানোই, সে কিছুতেই রাজি হয়নি। যেন তেন ভাবে আমাদের চার ভাইকে মা একসাথে এক জায়গায় রাখতে পেরেছে, কিন্তু তোমাদের বেলায় কি হবে কে জানে। তোমরা দুজনে যথেষ্ট বুঝদার আছো, তাই আশা করি এত কিছু বুঝিয়ে বলতে হবে না। মা বলল বলেই এই ফ্ল্যাট কেনা। আমাদের বাড়ি থেকে যেই আসুক এখানেই এসে থাকবে। নীরার পড়া শেষ হওয়া পর্যন্ত তোমাদের ঢাকায় থাকতে মানা নেই। কিংবা আমি আর তোমার বাবা যতদিন বেঁচে আছি ততদিনও কোনো সমস্যা নেই। তবে একথাও মাথায় রেখো যে, আমাদের পরিবারের হাল তোমাদেরই ধরতে হবে। কাজেই পরিবারের বাইরে আলাদাভাবে নিজেদের নিয়ে কোনো চিন্তা করো না তোমরা। তোমরা বড়, বাকিরা তোমাদের দেখেই শিখবে। আশা করি সেভাবেই চলাফেরা করবে। আর হ্যাঁ, যাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখি নাই তাদের সাথে যেন তোমরা কোনো যোগাযোগ না করো। পরিবারের একতা আর মানসম্মানের ভাবনা যেন সবার আগে ভাবো, তোমাদের দুজনার কাছ থেকে এটাই আশা করি। হাসনাত সাহেব থামতেই নীরা মাথা নাড়ল। মাথায় থাকবে বাবা। থাকলেই ভালো। অন্তত তোমার কাছ থেকে যেন তোমার ছোট বোনরা ভালো কিছু শিখে। বড় আব্বু, আপনি কিছু ভাববেন না, আমরা ঠিক সামলে নেব।
আর যখনই সুযোগ হবে আমরা দুজন বাড়ি চলে যাব। হাসনাত সাহেব মাথা দুলিয়ে উঠে পড়ল। নীরার হঠাৎ বাবাকে দেখে মনে হল যে বাবা অনেক বুড়িয়ে গেছে। কেমন নিষ্প্রাণ দেখালো বাবাকে আজ। আব্বু, তোমার কি শরীর খারাপ? নীরা হঠাৎ করে পেছনে থেকে জিজ্ঞেস করে। হাসনাত সাহেব অবাক হয়ে মেয়ের দিকে ঘুরলেন। কদিন মেয়ের অভিমান মাখা মুখ দেখে ব্যথিত ছিলেন, আজ মেয়ের কনসার্ন দেখে মনটা খুশি হল। যাক, মেয়ে তবে তাকে নিয়ে ভাবে। না তো, ঠিকই আছি। জার্নি করে এসেছি, এই জন্য হয়তো ক্লান্ত লাগছে। ঠিক হয়ে যাবে। নীরার মনটা তবুও খচখচ করছে। ওকে নিয়ে আবার বাবার মন খারাপ নয় তো? বিয়ে নিয়ে কি বেশি রিয়্যাক্ট করে ফেলেছে নীরা? মোর্শেদের জায়গায় অন্য কেউ হলে হয়তো এত ভাবত না, কিন্তু মোর্শেদটাকে সহ্য হয় না কিছুতেই। দীর্ঘ খরার পরে বৃষ্টিটা বরাবরই আশীর্বাদ মনে হয়, অথচ সেদিনের ঝড়বৃষ্টি তাদের জীবনে ঝড় বয়ে এনেছিল। কিভাবে ভুলে যাবে সেদিন? সেদিনের পর থেকে সে মনে প্রাণে মোর্শেদকে ঘৃণা করে। মোর্শেদের কারণেই তো ওর বাবা মায়ের মনে বিশাল ক্ষত তৈরি হয়েছে। এই জীবনে কিছুতেই মাফ করবে না ওকে। স্বামী হিসেবে মেনে নেওয়ার তো প্রশ্নই ওঠে না। অতীত মনে করে মুখের রেখাগুলো কঠিন হয়ে ওঠে নীরার। সারপ্রাইজ! সমস্বরে চিৎকার শুনে নীরার জান যাওয়ার উপক্রম। দরজার ওপাশে তার ছোট ভাইবোনের বিশাল দল হাসি মুখে দাঁড়িয়ে আছে। নীরা মন খারাপ ভাব লুকিয়ে ঘরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করল, তোরা কখন এলি? আর সবাই একসাথে এলিই বা কিভাবে? মৌমি সৌমি দুপাশ থেকে এসে জড়িয়ে ধরল নীরাকে। ভাইয়ার প্রথম স্যালারি হয়েছে গো আপনি। ভাইয়া আমাদের সবাইকে ট্রিট দেবে। সবাইকে ম্যানেজ করে আসতে অবশ্য একটু প্যারা হয়েছে। তবুও এবার বাবা মা সবাইকে দ্বিতীয়বার হানিমুনের সুযোগ দিয়ে আমরা দল বেঁধে ঢাকায়। হি হি হি, ভালো করেছি না আপু? দুই বোন পালাক্রমে বলে খিলখিল করে হাসল। আসলি কিসে এতজন একসাথে? মাইক্রো ঠিক করে দিয়েছিল চাচ্চু। গান গাইতে গাইতে চলে এলাম। দারুণ মজা লেগেছে। কি বলিস রে তোরা? আরিশা বলে। বাকিরা সব হৈ হৈ করে গলা মেলায়। ড্রয়িং রুমের সোফা আর ফ্লোরে সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। মোর্শেদকে খুঁজল নীরা। কোথায় সে? আমরা তো তোমাকে না বলে চাইনিজ খেতে চেয়েছিলাম। সেটা বগুড়াতে খাওয়ালেও হতো, কিন্তু ভাইয়া তো একটু বেশি ভালো, তাই একেবারে ঢাকায়। আপনি, তুমি আবার রাগ করনি তো তোমাকে না বলে এলাম বলে? ভাইয়া বলল তোমার এক্সাম শেষ, আমরা এলে তোমারও রিফ্রেশমেন্ট হবে। রাতুল বলল। নীরা মনে মনে বলল, খুব আমার রিফ্রেশমেন্টের চিন্তা করে। এই জন্যই নিজের কোনো কথা আমার সাথে শেয়ার করে না। ঢং করে আবার সব্বাইকে ডেকে খাওয়ানো হবে। হুহ, নাও তোমার জন্য শরবত। মিতুল নীরার দিকে গ্লাস এগিয়ে দিল। তুই কোথায় ছিলি এতক্ষণ? আমি তো ভেবেছি তুই মনে হয় আসিসনি। আমি আর আয়াজ রান্নাঘরে ছিলাম, সবার জন্য শরবত করলাম। এটা খাও, দেখবে ক্লান্তি কাটবে, এনার্জি পাবে। বাব্বা, খুব সংসারী হয়েছিস দেখছি। শরবতটা চমৎকার হয়েছে। নীরা লেবুর শরবতটা খেয়ে নিল এক চুমুকে। তা তোদের ভাইয়া কোথায়? আমাদেরকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে ভাইয়া আবার অফিসে গেছে। কি বা জরুরি কাজ আছে? তবে চলে আসবে তাড়াতাড়ি। 8টার ভেতর আমাদের সব্বাইকে তৈরি থাকতে বলেছে। ভাইয়া এসে নিয়ে যাবে আমাদের। মিতুল নীরাকে বলে। হুম, তাহলে তোরা সব এভাবে বসে আছিস কেন? গোসল টোসল কর, ফ্রেশ হ, দুপুরের খাবার খেতে হবে তো। এখন আর কি খাবো,
বেলা তো 4টে বেজে গেছে। তাহলে আর রাতে খেতে পারবো না। আমি বাপু কিছু খাবো না। রাতুল পেটে হাত বুলোয়। আমি খাবো, আমার খিদে লেগেছে। এখন না খেলে গ্যাস হবে পেটে। তখন এমনিতেই রাতে খেতে পারবো না। আয়াজ বলে, আপু, তুমি বরং ফ্রেশ হয়ে এসো। আমি ভাত চড়িয়েছি চুলায়। আম্মুরা অনেক কিছু দিয়ে দিয়েছে, আর কিছু রানতে হবে না। তাহলে আর কি আমরা সবাই খাবো। আধা ঘন্টা টাইম দিলাম, সবাই ফ্রেশ হয়ে টেবিলে আয় তোরা। কারো কোনো কথা শুনব না। নীরা উঠে নিজের রুমে গেল। মনটা আজ বড্ড ক্লান্ত, একটা শাওয়ার নেওয়া খুব জরুরি। এদিকে মনের ভেতরটা খচখচ করছে। ও যখন দেখতে পেয়েছে তখন মোর্শেদের কি চোখে পড়েনি? কি জানি, হয়তোবা মোর্শেদ জানে। মোর্শেদকে নিয়ে কেন যেন ভালো কিছু ভাবতে পারে না নীরা, সবসময় মনের ভেতর সন্দেহ খেলা করে ওকে নিয়ে। শুধু বাবার কারণে মোর্শেদকে সহ্য করতে হচ্ছে। কিন্তু এভাবে কতদিন কতদিন সহ্য হবে মোর্শেদকে? নীরার আনমনা ভাব খুব ভালো করে বুঝল মোর্শেদ। সারাটাক্ষণ সবার সাথে থেকেও যেন কারো সাথে নেই। কিছু একটা ভাবছে সব সময়। সবাইকে কাছে পেয়েও যেন ওর ভেতর এতটুকু উচ্ছ্বাস নেই। মোর্শেদ ইশারায় বারদুয়েক জিজ্ঞেস করেছে বদলে নীরা কেবল মাথা নেড়ে ইশারা করেছে কিছু হয়নি বলে। কয়েকবার খোঁচানোর চেষ্টা করেও বিফল হয়েছে। আজ নীরা কোনো উত্তরই দিচ্ছে না ওর কোনো কথার। বাড়ি ফিরে লিফট যখন ওদের ফ্লোরে থামল, নীরা নামতে যাচ্ছিল মোর্শেদ পেছনে থেকে চেপে ধরল, মিতুলকে বলল, এই যে চাবি, তোরা যা, আমি আর নীরা একটু ছাদে যাব। আমি যাব না, খুব মাথা ধরেছে আমার। নীরা হাত ছাড়ানোর চেষ্টা করে। জরুরি কথা আছে নীরা, ছাদে চল। মিতুল তুই যা। মিতুল ঘাড় নেড়ে চলে গেল। লিফটের দরজা বন্ধ হতেই নীরা রাগী দৃষ্টিতে মোর্শেদকে দেখল। সবসময় জোরাজোরি না করলে ভালো লাগে না তোর? তোর ভালো লাগে মানে? চিল্লিয়ে ওঠে নীরা। দেখ, আমি শান্তমতো বললাম ছাদে চল, কথা আছে। তুই কি রাজি হলি? তোর সাথে সব ব্যাপারে আমার জোরাজোরি করতে হয়। কেন করতে হয় আমি বুঝি না। এবার দয়া করে নাম। 2 মিনিট নিভৃতে আমার সাথে কথা বললে তোর গায়ের চামড়া খসে পড়বে না। নীরা চুপচাপ ছাদে উঠে এলো। ছাদটা বেশ সুন্দর, টিপটপ একেবারে। বসার কিছু বেদি তৈরি করা আছে ছড়িয়ে ছিটিয়ে। কোনো কিছু ফুলের গাছ লাগানো আছে। নীরা মাঝের এক বেদিতে যেয়ে বসল। কম পাওয়ারের একটা বাতি জ্বালালো ছিল মোর্শেদ, সেটা নিভিয়ে দিয়ে এলো। ভয় পাস না, আজ পূর্ণিমা, চাঁদের আলো আছে, কাজেই অন্ধকার হবে না। মোর্শেদ নীরার পাশে এসে বসল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। একসময় মোর্শেদ নীরবতা ভাঙল। তোর কি হয়েছে নীরা, আজ তোকে খুব অন্যমনস্ক দেখছি। ওরা সবাই এলো, তুই খুশি হসনি? কিছু হয়নি, এমনিতেই পরীক্ষা দিয়ে একটু ক্লান্ত। প্লিজ মিছে কথা বলিস না তো। আমার কাছ থেকে কেন যে লুকোনোর চেষ্টা করিস বুঝে পাই না। মোর্শেদের গলায় হতাশা। তোকে বলছি না মানে তোকে বলতে চাই না। তো শুনতে চাইছিস কেন? বারে, আমি তোর বর না? কোনো কারণে তোর মন খারাপ সে বিষয়ে আমি জানতে চাইব না? না, চাইবি না। আমি তো বলেছি যে তোকে বর হিসেবে মানি না। ওয়েট, আমি না হয় তোকে বর মানি না, কিন্তু তুই কি আমাকে বড় মানিস? মোর্শেদ অবাক হয়ে আকাশ থেকে পড়ে। মানে? কি বলছিস এসব? তোকে বউ মানি না কে বলল? আচ্ছা,
মানিস? তবে তোর স্যালারি হয়েছে, তুই সব্বাইকে খাওয়াবি, এসব কথা ওদের থেকে আমার শুনতে হয় কেন? তুই নিজে থেকে তো কখনো আমায় বলিসনি। বিস্ময় মোর্শেদের মুখের হা বড় হয়। এই জন্যই তোর মন খারাপ? কিন্তু আমি তো তোর ভয় তোকে কিছু বলি না। কিছু বলতে গেলেই তুই বিরক্ত হোস। আমি তোর বিরক্তির কারণ হতে চাই না। নীরা এবার যেন একটু লজ্জা পেল। ধুস, কি বলতে কি বলে ফেলল। সো তো মোর্শেদকে স্বামী বলেই মানে না, তাহলে ওর কোনো ব্যাপারে কিছু বলা না বলায় কি যায় আসে? ছি, মোর্শেদটা না জানি কি ভাবছে ওকে নিয়ে। নীরা নিজেকে লুকোনোর চেষ্টা করে। কিন্তু না চাইতেন তো সারা জীবনের বিরক্তির কারণ হয়ে গেছিস। এখন এত ভেবে কি লাভ? এভাবে বলছিস কেন নীরা? সেই ছোটর থেকেই একসাথে হেসে খেলে বড় হলাম। তখন তো ঠিকই আমার সাথে খেলতিস। তারপর কি এমন হলো যে আমায় তুই সহ্য করতে পারিস না? আমি যে ছোটর থেকে তোকেই বউ ভেবে এসেছি, অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি পর্যন্ত। দুঃখী গলায় মোর্শেদ বলে। ওর কণ্ঠের কম্পন টের পায় নীরা। মোর্শেদকে দেখল, হালকা চাঁদের আলোয় মোর্শেদকে খুব আকর্ষণীয় লাগছিল। উজ্জ্বল শ্যামবর্ণের ভাসা ভাসা চোখের মোর্শেদের হালকা খাড়া চুলগুলো হাওয়ায় দুলছিল। 2 মিনিটের জন্য নীরা ভুলে গেল মোর্শেদকে ও একটুও পছন্দ করে না। বেহায়ার মতো তাকিয়ে থাকল সে মোর্শেদের দিকে। বিদেশ থেকে আসার পর এই প্রথম নীরা ভালোভাবে মোর্শেদকে দেখল। তার মনে হল মোর্শেদ এই 2 বছরে আরও স্মার্ট আর ড্যাশিং হয়েছে। মোর্শেদ কথা বলতে বলতে বার দুয়েক নীরার দিকে তাকাল। নীরাকে এভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে একটু অবাকই হল। শুনছিস আমি কি বললাম? শুনব না কেন? শোন মোর্শেদ, তোর যদি কারো দিকে তাকাতে ইচ্ছে হয় তাকাবি, দরকার হলে প্রেম করবি, কিন্তু আমার আশা ছেড়ে দে। আর আমার সাথে এত ভালো ভাব ধরারও কোনো দরকার নেই। আমি জানি তুই কি, তোর মনটা কেমন। কাজেই যত চেষ্টাই করিস না কেন আমার চোখে তুই কোনো দিন মহাপুরুষ হতে পারবি না। ওকে? নীরা উঠে দাঁড়াল। আমার মাথা ধরেছে, আমি বাসায় গেলাম। মোর্শেদ নীরার হাত ধরে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, কিন্তু আমার মন কেমন এটা তো বলে যা। কি করেছি আমি? এত কেন রাগ আমার উপর তোর? আমি কেন বলবো? তুই নিজেই ভাব, পেয়ে যাবি। নীরা ঝট করে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে নিচে নামতে থাকে। চোখে দুটো জলে টইটম্বুর। পেছনে নির্বাক দাঁড়িয়ে আছে মোর্শেদ। ওর কোনো দোষে নীরা এমন করছে এটাই তো বুঝতে পারছে না। ফোনটা এলো গভীর রাতে। একা একাই ঘুমাতে চায় নীরা, কিন্তু এত বড় বাড়িতে শুধু দুজন থাকলে কেমন গা ছমছমে অনুভূতি হয়। আর তাছাড়া বাড়িতে তো জীবনেও একা শোয়ার অভ্যেস ছিল না, হোস্টেলেও এক রুমে 3 জন থাকত। নীরা চাইলেও এই অভ্যাস রপ্ত করতে পারছে না। বাধ্য হয়ে মোর্শেদের সাথে বেড শেয়ার করতে হয়। যদিও বিছানা যথেষ্ট বড়, তবুও নীরা জড়সড় হয়ে এক কোণে পড়ে থাকে। উফ, অসহ্য। নীরা বিরক্ত হয়ে পাশ ফেরে। মোর্শেদ হ্যাঁ করে গভীর ঘুমে তলিয়ে আছে, আর পাশেই ওর ফোনটা বেজে যাচ্ছে অনবরত। নীরা একটু উকি দিয়ে দেখার চেষ্টা করল কে ফোন করেছে। বাবা লেখা দেখে বুঝে গেল বড় চাচা ফোন করেছে। কিন্তু এত রাতে চাচা আবার কেন ফোন করল? বাড়িতে কারো কিছু হলো না তো? নীরা মোর্শেদকে ডাকল 2 বার। ঘুম জড়ানো কণ্ঠে বিরক্ত মোর্শেদ বলল, ডাকিস না তো। সারাদিন অনেক খাটুনি করেছি, এখন শান্তি মতো ঘুমাতে দে। চাচ্চু ফোন করেছে, ধর, জরুরি কিছু হয়তো। তুই কথা বল।
তোর ফোন আমি ধরব? হ্যাঁ ধরবি। তুই আমার বউ না? ফোন ধরতে কি সমস্যা? আর জ্বালালে এ ঘরে একা রেখে চলে যাব বলে দিলাম। নীরা মুখ ভ্যাংচালো, মনে মনে দু চারটা গালি দিল। শুধু হুমকি ধামকি দেওয়া ছাড়া আর পারেটা কি? উল্টো পাল্টা ভাবতে ভাবতে ফোনটা কেটে গেল। যাক বাবা বাঁচা গেল, ভাবতেই ফোনটা আবারও বাজতে শুরু করল। এবার আর দেরি না করে ফোন রিসিভ করল নীরা। হ্যালো চাচু, কি খবর? তোমরা ভালো আছো তো সবাই? নীরু, মোর্শেদ কোথায়? তুই কেন ফোন ধরেছিস? ও ঘুমাচ্ছে চাচু, তুমি আমাকে বলো। এখনই মোর্শেদের কানে ফোনটা ধর নীরু, দেরি করিস না। চাচার ধমকে কেঁপে উঠল নীরা, তাড়াহুড়ো করে ফোনটা মোর্শেদের কানে ঠেকাল। ঠিক ৩০ সেকেন্ডের মাথায় মোর্শেদ লাফিয়ে বিছানায় বসল। তুমি কিছু ভেবো না বাবা, আমরা এখনই রওনা দিচ্ছি। মোর্শেদের ওভারে ওঠা দেখে নীরা ভয় পাওয়া গলায় বলল। কি হয়েছে? কোথায় যাবি এখন? আমি কিন্তু একা থাকতে পারবো না বলে দিলাম। আহ নীরা চুপ কর। ১৫ মিনিটের মধ্যে তৈরি হয়ে নে। আমরা বেরোব। কোনো প্রশ্ন করিস না তো। আমি অন্য বাথরুমে গেলাম। তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। মোর্শেদ ১ সেকেন্ডও দাঁড়াল না। নীরা কিছুই বুঝতে পারছে না। এত রাতে কেন যেতে হবে? বাবার কিছু হয়নি তো? অজানা ভয় নীরার বুক কেঁপে উঠল। রাতের আধারে গাড়ি ছুটে চলেছে বগুড়ার দিকে। গাড়ি দেখে অবাক হয়েছিল নীরা। এত রাতে মোর্শেদ কিভাবে গাড়ি ম্যানেজ করল কে জানে। তবে বুঝল মোর্শেদটা বেশ কাজের। এই জন্যই বুঝি বাবা ওকে এতটা বিশ্বাস করেন। শোন, দাদিজানের কি কিছু হয়েছে নাকি? মোর্শেদ অফিসে মেইল করছিল। টাইপ করতে করতে হাত থেমে গেল ওর। নীরাকে দেখল এক ঝলক। এখনই বলাটা কি ঠিক হবে? মোর্শেদ এড়িয়ে গেল। না, দাদিজান ভালো আছে। বাড়ি গেলেই দেখতে পাবি। আব্বু তো এত ভেঙে কিছু বলেনি। শুধু বলল তোরা চলে আয়। ওহহ। নীরা হতাশ হল। কেন যেন ভীষণ অস্থির লাগছে। ঢাকা থেকে যাওয়ার পর আব্বুর সাথে ঠিকমতো কথা বলেনি, কেবল হাই হ্যালো ছাড়া। মা কয়েকদিন ধরে ফোন করে যেতে বলছিল বারবার। তবে কি মায়ের কিছু হলো? নীরা চুপচাপ সিটে হেলান দিয়ে চোখ বুজল। সকাল ৭টা নাগাদ পৌঁছাল নীরারা। বৈঠকখানায় দাদিকে বসে থাকতে দেখে একটু চমকে গেল বৈকি। এই সময়টা দাদিজান নিজের রুমে বসে কোরআন পড়েন। মা ছোট চাচি নাজু ব্যতীত ২ চাচি দাদির পাশে বসে আছে। ভেতর ভেতর ঘামছে নীরা, তবুও পায়ে পায়ে এগিয়ে গেল। দাদিজানের পাশে বসতেই নজরে পড়ল তাকে। ভীত মুখচোখ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মীরা, নীরার বড় বোন। ও এখানে কেন? ও না ঢাকায় ছিল? আর বাবা মাই বা কোথায়? দাদিজান। বুবু, তুমি আসছো? ও মোর্শেদ, বুবুরে নিয়া জলদি হাসপাতালে যা দেখি। দেরি করিস না। হাসপাতালে কেন দাদি? কে আছে হাসপাতালে? তোর বাপ। খালি তোকে আর মোর্শেদকে খোঁজে। আব্বা। আব্বার কি হইছে? আব্বা কেন হাসপাতালে? নীরা বিস্মিত হয়ে জানতে চায়। কেন আবার? এই যে কালনাগিনী বাড়ি আসছে। আইসাই আমার ব্যাটাকে খাইল। গতবার আমার ব্যাটাকে আধমরা করছিল, এইবার পুরা মারার প্ল্যান করছে। মীরা চকিতে একবার নীরাকে দেখল। ওর ২ চোখ জলে টইটম্বুর। নীরার চোখে চোখ পড়তেই মীরা চোখ সরিয়ে নিল।
নীরা দেখতে লাগলো বড় বোনকে। চোখের কোটরে কালি, শুকিয়ে গালের হাড় উঁচু হয়ে আছে। নীরার ভীষণ মায়া হলো মীরাকে দেখে। দাদি যান, বাদ দাও না। নীরা, চল তো হাসপাতাল থেকে ঘুরে আসি। নাকি তুই ফ্রেশ হয়ে যাবি? আমি ততক্ষণে না হয় ঘুরে আসি। মোর্শেদের কথা শুনে ভ্রু কুঁচকে গেল নীরার। না, আমি এখনই যাব। চল তাহলে। আরও একবার বোনকে দেখে নিয়ে নীরা বেরিয়ে এলো মোর্শেদের সাথে। ওদেরকে দেখেই মোর্শেদের বাবা আমজাদ আহমেদ দৌড়ে এলেন। নীরা দেখল একটু দূরে রাতুল মাথায় হাত দিয়ে বসে আছে। নীরা দৌড়ে যাত, মা, বাবার অবস্থা বেশি ভালো না, খুব করে দেখতে চাইছে তোকে। মোর্শেদ, তুইও যা। চাচার কথা শুনে নীরার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি বলছে চাচা? বাবার হঠাৎ করে করে এমন অবস্থা হল? নীরা জরাগ্রস্তের মতো দাঁড়িয়ে আছে। মাথাটা কেমন শূন্য লাগছে। টলতে টলতে দেয়াল ধরল নীরা। ওর অবস্থা বুঝেই মোর্শেদ এসে পেছনে থেকে জাপটে ধরল নীরাকে। নীরা কেবল ঘোলাটে চোখে মোর্শেদের পানে চাইল। প্রাণপণে কান্না আটকানোর চেষ্টায় ঠোঁটজোড়া কামড়ে ধরল, অস্ফুট স্বরে বলল, বাবা, কাঁদিস না প্লিজ। তোকে কাঁদতে দেখল বড় মা ভেঙে পড়বে। নীরা নিজেকে সামলে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে। বাবার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মনিটরে হার্টবিট দেখা যাচ্ছে। মা বাবার দিকে তাকিয়ে আছে নিষ্পলক চোখে। নীরা যেতেই মা ফিসফিস করল, বাবাকে ডাক। নীরা, দেখ কেমন ঘুমিয়ে আছে। এই মোর্শেদ, তুই ডাক, তোকে বেশি ভালোবাসে। দেখবি তোর ডাকে সাড়া দেবে। নীরা বাবার কানের কাছে মুখ নিয়ে দুবার বাবা বাবা করে ডাকে। হাসনাত সাহেব সত্যি সত্যি চোখ মেলে। মুখের সামনে নীরাকে ঝুঁকে থাকতে দেখে একটু হাসি ফোটে তার। আলতো করে হাত তুলে নীরাকে কাছে ডাকেন, বিড়বিড় করে কিছু একটা বলেন। নীরা বোঝে না। নীরা অসহায় হয়ে মোর্শেদের দিকে তাকাল। মোর্শেদ ঝোঁকে, বড় আব্বু, কি বলছেন? হাসনাত সাহেব ফুটবল হাতে মোর্শেদের হাতটা ধরেন, ইশারায় নীরাকে ডাকে, দুটো হাত এক করার চেষ্টা করেন। মোর্শেদ বুঝতে পেরেই শক্ত করে নীরার হাতটা ধরে। বড় আব্বু, আপনি কিছু ভাববেন না, আমি সব সামলে নেব। আপনি শুধু সুস্থ হয়ে যান। হাসনাত সাহেব একটু হাসার চেষ্টা করেন। আশ্বস্ত হয়ে চোখ বন্ধ করেন। বাবাকে এমন দেখে নীরার ভীষণ কান্না পায়। সে দৌড়ে বেরিয়ে আসে বাইরে। যতই রাগ করুক, বাবাকে ছাড়া যে জীবনটা কল্পনাও করে না নীরা। ছোটর থেকেই বাবা তাদের আগলে রেখেছেন, কখনো কোনো সমস্যা হওয়ার আগেই সেটা সলভ করে দিত বাবা। মায়ের চাইতে বাবাই তার কাছের মানুষ। শুধু নিজের বিয়েটা নিয়ে বাবার সাথে কেমন একটা দূরত্ব চলে এলো। নীরা দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। মাথায় নরম হাতের স্পর্শ পেয়ে চোখ খোলে নীরা। আমজাদ সাহেব দাঁড়িয়ে। নীরা চাচার বুকে ঝাঁপিয়ে পড়ল। দুদিন পর ভোরের দিকে হাসনাত সাহেব নিঃশব্দে মারা গেলেন। ডাইনি, আমাকে বিধবা বানিয়ে তোর শান্তি হয়নি? কি চাস তুই? বাপটা মরল আজ 4 দিনও হয়নি, এর মধ্যেই তুই নিজের স্বার্থ উদ্ধারে ব্যস্ত হয়ে গেছিস। মায়ের গলার আওয়াজ পেয়ে বিছানা ছাড়ল নীরা। ড্রয়িং রুমে সোফায় বসে চিৎকার করছে ওদের মা। সামনেই মীরা আর রাতুল বসে আছে। ওর মায়ের পাশে দেখল মোর্শেদকে। মায়ের হাত ধরে বারবার বলছে, বড় মা, চুপ করো না। এভাবে চিৎকার করলে তোমার শরীর খারাপ হবে। এই মেয়ে আমাদের মেরে ফেলার জন্যই এসেছে। দেখো না কেমন বেহায়ার মতো টাকা চাইছে। কি অন্যায় বলেছি মা?
এই বাড়িঘর সম্পদ এসবে আমার ভাগ আছে না? নিজের অংশ চাওয়া কি দোষের? নীরা, তুইই বল, তোকে বাবা ঢাকায় ফ্ল্যাট কিনে দিয়েছে না? তবে আমি চাইলে দোষ হবে কেন? আমাকে কি তারা জন্ম দেয়নি? মীরার কথা শুনে নীরা বাকরুদ্ধ হয়ে গেল। এসব কি বলছে মীরা? তাহলে কি এই কারণে বাড়িতে ফেরত এসেছে মীরা? মীরাপা, তুমি কিভাবে জানলে বড় আব্বু ঢাকায় বাড়ি কিনে দিয়েছে নীরাকে? অবাক হয়ে প্রশ্ন করে মোরশেদ। মীরার সাথে তো কারোরই যোগাযোগ নেই, তবে এ খবর মীরার কানে গেল কি করে? কে আবার বলবে? নীরার সাথে দেখা হয়েছিল ঢাকায়, তখন ওই তো বলল। মোরশেদ আর নীরার মা দুজনেই বিস্মিত হয়ে নীরার দিকে তাকাল। নীরা তখন ভয় কাঁপছে। মীরার সাথে দেখা হওয়ার কথাও এতদিন কাউকে বলেনি। মা উঠে নীরার সামনে দাঁড়াল। তোদের দুবোনকে জন্ম দিয়ে কি পাপ করেছিলাম বলতো? একজন তোর বাপকে আধমরা করে রেখে গেছিল, আর এবার তুই তোর বাপকে পুরো মেরে ফেললি। তোকে কি মানা করা হয়নি যে মীরার সাথে কোনো কথা বা যোগাযোগ রাখবি না? বোন তোর কাছে এত প্রিয় হয়ে গেছিল যে বাবার নিষেধও শুনিসনি? নিজের ঘরের কথা বোনকে বলেছিস? তোরা দুজন মিলে আমাকে বৈধব্যের জীবন উপহার দিলই। তোদের জন্ম দেওয়ার বেশ ভালো ঋণ শোধ করলি। মা, বিশ্বাস করো আমি কিছুই জানি না। কিছুই করিনি আমি। মা হাতের ইশারায় থামিয়ে দিল নীরাকে। আজ থেকে জানবো আমার আর কোনো মেয়ে নেই। তুই চলে যা আমার চোখের সামনে থেকে, বলে মা নিজেই নিজের ঘরে যেয়ে খিল দিল। নীরা অসহায় চোখে একবার মীরাকে আর একবার মোরশেদকে দেখল। রাতুল উঠে গেল নিজের রুমে। মোরশেদ দীর্ঘ শ্বাস ফেলে মীরাকে বলল, মীরাপা, খুব খারাপ একটা কাজ করেছ তুমি। বড় আব্বু ঢাকায় ফ্ল্যাট কিনেছে ঠিকই, কিন্তু সেটা কারো নামে নয়। সবার উদ্দেশ্যে ফ্ল্যাট কিনেছে যাতে পরিবারের সবাই সেখানে যেয়ে থাকতে পারে। যদিও এত সব কৈফিয়ত তোমাকে দেওয়াটা আমার জন্য ঠিক না, তবুও বললাম। আর তুমি তো জানোই এ বাড়ির সম্পদ মেয়েদের দেওয়ার নিয়ম নেই। আর তোমার জন্য তো এ বাড়ি হারাম, তবুও তুমি কোনো সাহসে এ বাড়িতে এলে সেটাই বুঝতে পারছি না। প্লিজ আর কোনো ঝামেলা না করে ফিরে যাও। আমি চাই না এ বাড়িতে তুমি আর কোনো ঝামেলা করো। ব্যাপারটা বাবা চাচা অবধি গেলে তোমার জন্য ভালো হবে না। ভয় দেখাবি না মোরশেদ, আমি কিছুতেই নিজের হক না নিয়ে ফিরব না। হক? কিসের হক? তুমি কে বাড়ির? যেদিন বাড়ি ছেড়েছিলে সেদিন মনে ছিল না এসব কথা? ভালোই ভালোই বলছি চলে যাও, তা না হলে কিন্তু। মোরশেদ কথা শেষ করার আগেই নীরা মুখ খোলে। বলছিলাম কি কিছু না হয়। চুপ কর বেয়াদব মেয়ে। একটা কথাও বলবি না তুই? তোর কারণে, শুধু তোর বোকামির কারণে বড় আব্বু আজ আমাদের মাঝে নেই, সেটা কি বুঝতে পারছিস তুই? আর একটা কথাও না। বেশি আদর দিয়ে তোকে মাথায় তুলেছি দেখছি। মোরশেদের হুঙ্কার শুনে কেঁপে উঠল নীরা। জীবনে প্রথমবারের মতো বকা শুনে কেঁদে দিল সে। দৌড়ে নিজের রুমে যেয়ে বিছানায় ঝাঁপিয়ে পড়ল। সমানে হেঁচকি তুলে কেঁদে যাচ্ছে। তার কি দোষ? সে তো কেবল অনেকদিন পর বোনকে দেখে আবেগ তাড়িত হয়ে গল্প করেছে। বোনটা যে তার সেসব গল্প শুনে এরকম করবে তা কি সে জানত? সারাদিন খাওয়া দাওয়া হয়নি নীরার। কেউ তাকে খেতে ডাকেওনি। খিদেও পেট চো চো করছে। নীরাও অভিমান করে রুম থেকে বেরোয়নি। যথেষ্ট হয়েছে রাগ দেখানো, এবার উঠে খেয়ে নে। নীরা ঘাড় ঘুরিয়ে দেখল মোরশেদ খাবার এনেছে। মোরশেদকে দেখেই নীরার অভিমান যেন ফুলে ফেপে উঠল। খাবো না। সত্যি খাবি না? আমি কিন্তু সব খাবার নিয়ে যাব।
যা না, একদম ভয় দেখাবি না। বেশ। তোরা বোন দুটো আসলেও খুব স্বার্থপর। আমরা স্বার্থপর আর তুই খুব ভালো। আমরা মেয়ে বলে আমাদের দোষ সহজেই চোখে পড়ে। তুই ছেলে বলে সব দোষ মাফ। আমি আবার কি করলাম? মোর্শেদ আকাশ থেকে পড়ে। তোর কারণে মীরা আপু পালিয়ে গেছিল তা কি আর সবাই জানে? বাবার কাছে তো তুই ঠিকই ভালো মানুষ সেজেছিলি। উল্টো সব দোষ হলো মীরা আপার। নীরা, কি সব বলছিস? মাথা ঠিক আছে তোর? ঠিকই বলেছি। তুই বাবার কাছে মীরা আপার নামে মিথ্যে নালিশ দিসনি? বল। ব্যাস, যথেষ্ট হয়েছে। না জেনে এসব বলতে একটুও গলা কাঁপছে না তোর? তোর বোন সম্পর্কে কতটুকু জানতিস তুই যে আমায় মিথ্যে অপবাদ দিচ্ছিস? আর আমি যদি মিথ্যেই বলতাম তবে বড় আব্বু আমায় কবেই ত্যায্য করতেন, এটুকুই বুঝিসনি? ছি, এত বড় মিথ্যে আমার নামে বললি তুই? মোর্শেদের কথায় একটু দমে যায় নীরা। মিনমিন করে বলে, তুই না বললে তো বাবা জানতই না। মীরা আপাকে না মারলে কি সে বাড়ি থেকে পালাতো? এই জন্যই বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। তোর মীরা আপা এলাকার বকাটে রুহুলের সাথে প্রেম করত, পালিয়ে বিয়ে করে রুহুলকে নিয়ে এবাড়িতে আসার প্ল্যান করছিল আর সব জেনে আমি চুপচাপ থাকতাম, এটাই বলতে চাইছিস তুই? আমি চেয়েছিলাম মীরা আপাকে ওই বকাটের হাত থেকে বাঁচাতে। তাই বড় আব্বুকে কথাগুলো জানিয়েছিলাম। এটা কি আমার অন্যায় হয়েছে? যদিও মীরা আপা কোনো বাধাই মানেনি। বংশের মুখে চুনকালি মেখে ওই রুহুলকে বিয়ে করেছে। আর তুই কি করেছিস? সেই বোনকে বিশ্বাস করে মনের ঝাঁপি খুলে দিয়েছিস। মীরা আপার সাথে যে তোর দেখা হয়েছে তা তো আমাকে একবারও বলিসনি। বললে হয়তো তোকে সব বলতে পারতাম, বড় আব্বু হয়তো আমাদের মাঝে থাকতেন। কি করেছিস তুই? মোর্শেদ একদমই কথা বলে যায়। নীরার ভীষণ খারাপ লাগছে। ও তো ভেবেছিল মোর্শেদই শয়তানি করেছে যে কারণে মীরা পালিয়ে গেছিল। মীরা আপা বড় আব্বুকে কতটা হার্ট করে কথা বলেছে কে জানে? তুই তো জানিস বড় আব্বু কোনো অন্যায় কথা মেনে নিতে পারে না। এমনিতেই মীরা আপার কারণে হীনন্যতায় ভুগত বড় আব্বু। বড় ভাই হওয়া সত্ত্বেও পরিবার, সমাজের কাছে মাথা নিচু করে থাকতে হতো। তার উপর সেই মেয়েই যখন তার সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে তাকে অন্যায়কারী বলেছে, সেটা তার মনে কতটা আঘাত এনেছে ভাবতে পারিস? কিভাবে ভাববি? তুই তো পারিস শুধু রাগ দেখাতে। বড় আব্বু তোকে জোর করে আমার সাথে বিয়ে দিল ও সেজন্যও তোর রাগ ছিল তার উপর। অথচ একটাবার ভেবে দেখলি না সে কেন এই কাজটা করল? আমি তো আগে বুঝিনি। তুই না মেয়ে? মেয়েরা নাকি বাবাকে খুব বোঝে? অথচ তুই হুহহ। আজ বুঝলাম, বিয়ের এতগুলা দিন বাদেও তুই কেন আমার সাথে এমন ব্যবহার করিস। আমিই পাগল, তোকে সবসময় আগলে রাখতে চেয়েছি। অথচ তোর তো আমার আগলে রাখার কোনো প্রয়োজনই নেই। যে মেয়ে নিজের বাবার ভালোবাসা বোঝেনি সে আমায় কি বুঝবে? আমি সত্যিই এত কিছু জানতাম না। তুই তো অন্তত বিশ্বাস কর আমায়। বিশ্বাস? তোকে? কত কথা লুকিয়েছিস আমার কাছে। সেদিন কত করে জিজ্ঞেস করলাম, তোর কি হয়েছে? বলেছিসই কিছু? আজ থেকে নিজের মতো থাকবি। বড় আব্বু তো নেই, আমিও তোকে স্বাধীনতা দিলাম। যা খুশি কর, কেউ কিছু বলবে না আর। নীরা দিশাহারা হয়ে বসে পড়ল। এ কি করেছে সে? নিজের অজান্তেই এত বড় ক্ষতি করে ফেলল নিজের। বাবা নেই, মাও ভুল বুঝে দূরে সরে গেল। আর মোর্শেদকে যে নিজের ভুলে হারিয়ে ফেলছে। এখন কি করবে নীরা?
চলবে।